সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, প্রতি বুধবার আমরা চেষ্টা করি বিনিয়োগ পরামর্শ দেওয়ার। বিনিয়োগকারীরা কী ধরনের বিনিয়োগ, কী পরিস্থিতিতে কী ধরনের বিনিয়োগে যাবেন, তারা কি তাদের হাতে থাকা শেয়ারগুলো রেখে দেবেন কিনা, কোন সেক্টরে বিনিয়োগ করবেন, কিছুটা আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এই দিন আপনাদের সামনে হাজির হন হাসানুল ইসলাম টিটু ভাই দেশের বাইরে থাকায় আজকে আমি উপস্থাপনা করছি এবং আপনাদের সামনে আজকেও আমরা একই বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা আমাদের সাথে যোগ দিতে পারবেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ ফোরকান উদ্দিন, এফসিআই, উনি পুঁজিবাজার বিশ্লেষণ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশনে কথা বলেন, বিভিন্ন লেখালেখির সাথে জড়িত আছেন। নাফিস আল তারিক, ভাইস প্রেসিডেন্ট, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। ফোরকান ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই। পুঁজিবাজারে এখন দীর্ঘদিন পরে দেখছি আমরা অনেক ইতিবাচক, কেন্দ্রীয় ব্যাংকও নমনীয় হয়েছে। এই সময় পুঁজিবাজারও কিছুটা ইতিবাচক আমরা গত 2-3 দিন ধরে দেখেছি, যদিও আজকে কিছুটা নেগেটিভ, হয়তো প্রফিট টেকিং হচ্ছে। আর আমরা জানুয়ারিতে আশা করতে পারি হয়তো পুঁজিবাজারের ইতিবাচক দিকটা আরও ইতিবাচক হবে। এই অবস্থায় বিনিয়োগ ভাবনা কি থাকা উচিত, যারা নতুন করে আসবেন তাদের, আর যারা আছেন তাদের আসলে পোর্টফোলিওটা কিভাবে সাজানো উচিত? ওকে, এটা আসলে পোর্টফোলিও সাজানোর ব্যাপারে অ্যাডভাইস করাটা খুব কঠিন, বিকজ অফ আপনার এই পোর্টফোলিও সাজানোটা ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপরে। ফার্স্ট ডিপেন্ড করবে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে, সেকেন্ড ডিপেন্ড করবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে, অ্যান্ড থার্ড ডিপেন্ড করবে ওই যে ইনভেস্টার ভদ্রলোক ওনার বিহেভিয়ারের উপরে, হুইচ ইজ কল্ড বিহেভিয়ারাল ফাইন্যান্স। সো এই তিনটা জিনিসের উপরে কিন্তু বেসিক্যালি পোর্টফোলিওটা ডিপেন্ড করে। এখন আসেন টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা কতজন বুঝি বা কতজন দেখি, এটা একটা ইস্যু আছে। সো টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিন্তু কখনো কখনো মোর ইম্পর্ট্যান্ট দ্যান ফান্ডামেন্টাল, কখনো কখনো, সবসময় না। সো এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিন্তু আপনাকে দেখতে হবে। লেটসে আমি যদি লেটসে শেয়ার এক্স, এই শেয়ারটা দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টালি খুব একটা স্ট্রং নয়, অনেক সময় দেখা যায় ফান্ডামেন্টালি খুব একটা স্ট্রং নয়, কিন্তু শেয়ারটার দাম বাড়ছে বা কিনছে লোকজন। সো দেয়ার আর সামথিং যে ইন নিয়ার ফিউচার তার কিছু একটা আছে বা এরকম কিছু একটা হবে। তো এখন আমি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের গ্রাফটা দেখি, সে কিন্তু ইন্ডিকেট করছে কোন জায়গায় গিয়ে কী করতে হবে। আমি আরও একদিন বলার চেষ্টা করেছি, আপনি দেখবেন এই টেকনিক্যাল অ্যানালাইসিস ফরেক্স ট্রেডিং যেরকম হয় ওই রকম গ্রাফের মতো। সো ওই জায়গাটাকে একটু ভালো করে বুঝতে হবে বা দেখতে হবে কোন জায়গায় ড্রপ পয়েন্ট, কোন জায়গায় আমাকে ক্লিক করতে হবে, আর কোন জায়গায় ড্রপ পয়েন্ট আমাকে বের হয়ে যেতে হবে। এটা একটা ইস্যু আছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা এটা করতেই হবে, কোনো চয়েস নাই। আর একটা শেয়ারে যখন আপনি বিনিয়োগ করবেন, ওই বিনিয়োগ করার ক্ষেত্রে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে শুধু যে ওই গ্রাফটা তা না, আপনাকে জানতে হবে ওই যে ম্যানেজমেন্টের পজিশনটা কি, ম্যানেজমেন্টে যারা আছে তারা কতটা চালাক চতুর মানুষ, আপনাকে ফুতুর করার জন্য আসছে না আপনাকে দেওয়ার জন্য আসছে না বাজারের উন্নতির জন্য আসছে, এটা কিন্তু বুঝতে হবে। প্লাস আপনার কীভাবে কোম্পানিটার ফিউচার আপনি দেখতে হবে, সেক্টরটাকে আপনাকে রিড করতে হবে, কোন সেক্টরের শেয়ারটা আপনি কিনছেন এবং সেই সেক্টরে বাংলাদেশের ফিউচার কী। সাথে আপনাকে যেটা দেখতে হবে বাংলাদেশের বর্তমান পজিশনে ইকোনমিক এনভায়রনমেন্টটা, যে ইকোনমিক এনভায়রনমেন্টটা আছে সেটা আপনার এই বাজারটাকে সাপোর্ট করে কিনা। কারণ ক্যাপিটাল মার্কেট খুব সেন্সিটিভ একটা মার্কেট। এরকম সেন্সিটিভ মার্কেটে গিয়ে আপনার এই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে কিন্তু আপনি বিনিয়োগ করতে হবে। এখন প্রশ্ন এসে যাচ্ছে যে এই বিনিয়োগগুলোকে যারা বিনিয়োগ করে, আমি যাদের যদি স্মল ইনভেস্টার বলি, তাদের পক্ষে কি এত কিছু বোঝা সম্ভব কিনা বা এত জ্ঞান নিয়ে কি তাদের পক্ষে বাজারে আসা সম্ভব কিনা? না, এটা সম্ভব না। তো সেই দৃষ্টিকোণ থেকে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী থাকবেন, তাদের যদি এই ব্যাপারে পর্যাপ্ত নলেজ না থেকে থাকে, সেটার জন্য কিন্তু বাজারে আছে মিউচুয়াল ফান্ডের যারা ম্যানেজ করেন তারা। প্রশ্ন হলো যে আমি বারবারই যেটা বলার চেষ্টা করছি যে মিউচুয়াল ফান্ডটা কিন্তু আমাদের এখানে খুব ব্যাডলি পারফর্মড গত কিছুদিন ধরে। এটা কিছু কারণ আছে, কারণ মিউচুয়াল ফান্ডগুলো যখন জন্ম হয়েছে তখন কিন্তু বাজারটা ছিল খুব উপরের দিকে, খুবই উপরের দিকে। তো তখন তারা ওই সময় ইনভেস্টমেন্টগুলো করার কারণে বাজার যখন পরে পড়ে গেলেন, ওই সময়ে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো খুব সাফার করে গেল, আর কিন্তু ঘাট তুলে সোজা হতে পারছে না। কিন্তু প্রশ্ন এসে যায় যে ওই সময় যখন ইনভেস্টমেন্টগুলো করা হয়েছিল তখন কি ওনারা এই তিনটা জিনিসকে বুঝছেন কিনা, কতটুকু বুঝছেন না, যদি বুঝেই থাকেন তখন ইনভেস্টমেন্টটা করলেন কেন, আমার টাকা নিয়ে খেলার ক্ষমতা ওনাদেরকে কে দিল? সো এই দৃষ্টিকোণ যদি তাই হয়ে থাকে, তাহলে এখন ওনাদেরকে আরেকটু ভালো করে খেলে আমার টাকাটা রিফান্ড করতে হবে। তাহলে আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তাদেরকে কিন্তু আলটিমেটলি অ্যানালাইসিসের জন্য ডিপেন্ড করতে হয় মিউচুয়াল ফান্ডের এক্সপার্টদের উপরে। তো আমি আশা করব সেখানে তারা একটা ভালো ভূমিকা প্লে করবেন। অ্যান্ড দেন সেকেন্ড পজিশনে এসে যাচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি মনে করি অনেক বিনিয়োগকারী বোঝা উচিত অ্যাপারেন্টলি। কারণ ফান্ডামেন্টাল মানে কি, আপনার কাছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসতেছে ওইটাই আপনি ভালো করে দেখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আছে সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে। ওকে ফাইন, যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে থাকেন, তাহলে প্রশ্ন এসছে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা
বিশ্বাসযোগ্যতা আসতেছে কিভাবে? বাই অডিটিং অফ দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, নাম্বার 1। নাম্বার 2 আসছে আপনাকে ডিপেন্ড করছে, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করছে কারা? ম্যানেজমেন্ট। আর অডিট করছে অডিটররা। এই তো, এই দুইটা জায়গায় অডিটর ইজ ওয়ার্কিং লাইক এ গেটম্যান, রাইট? দারোয়ান, সোজা কথা হলো দারোয়ান। ফর হোম? ফর ইনভেস্টার্স। ফর ইনভেস্টার্স, নট ফর দি ম্যানেজমেন্ট। দে আর ওয়ার্কিং ফর দি শেয়ার হোল্ডার্স, নট ফর দি ম্যানেজমেন্ট। সো অডিটররা কিন্তু কাজ করছে ফর দি শেয়ার হোল্ডার্স, নট ফর দি ম্যানেজমেন্ট। কিন্তু আমরা তো দেখছি যে ম্যানেজমেন্টের পক্ষেই কাজ করেন, না, মানে আপনি যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখেন, আপনি মানে এক কথায় সেটাই দেখা যায়, মানে স্পষ্ট এটা, তারা কোন ইনভেস্টরদের পক্ষে কাজ করেছেন, তারা ম্যানেজমেন্ট যেভাবে চাচ্ছেন সেটার উপরই অডিট করছেন। এটাকে আপনি বোধহয় কনক্লুড করতে পারবেন না, যেভাবে আপনি বলতে চাচ্ছেন এভাবে হয়তো কনক্লুড করতে পারবেন না, এইভাবে পারবেন না। খেয়াল করে দেখেন, লেটস সে ব্যাংক, একটা ব্যাংকের এক্সাম্পলে আমি নিয়ে আসি। 12 মাস ধরে সে কিন্তু বিজনেস করে, থাউজেন্ডস ক্রোর বিজনেস করে। লেটস সে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন হলো যে আপনার ইয়ার এন্ডিং হওয়ার পরে 3 মাসের মধ্যে রিপোর্টটা সাবমিট করতে হবে। খেয়াল করে দেখেন, তাইলে থাউজেন্ডস অর 2000, 3000, 4000 ক্রোর ইনভেস্টমেন্ট আপনার, আপনি আমাকে অডিট করার জন্য সময় দিচ্ছেন 2 মাসের চাইতেও কম। কারণ 31 ডিসেম্বরে যদি তার ক্লোজ হয়ে যায়, তারপরে 2 মাস লাগে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা 1 মাস বা 1.5 মাস লাগে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে। এরপরে আপনার বাকি সময় থাকে 1 মাস। ওই 1 মাসের মধ্যে আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিট করছেন, দেন আপনি সারা বছরের সবগুলো ট্রানজ্যাকশনকে আপনি দেখতে পাচ্ছেন না। আপনি ম্যাটেরিয়াল ট্রানজ্যাকশন, আমরা যেটাকে ম্যাটেরিয়াল জাজমেন্ট বলি। সো ম্যাটেরিয়ালিটি আমরা আগে জাজ করে নিই যে এই ফিগারটাকে একটা ম্যাটেরিয়াল পর্যায়ে আমরা ধরে নিই, ওই ম্যাটেরিয়ালিটি জাজমেন্ট ধরে দেন অডিটিংটা হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে যে কিছু লুপহোলস থাকবে না এটা বলার অপেক্ষা রাখে না, কেমন? সো থ্রু আউট দি ইয়ার যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু অন্য জিনিস, থ্রু আউট দি ইয়ার কিন্তু এটা হচ্ছে না। সো এইভাবে প্রত্যেকটা কোম্পানির কিন্তু একই রকম অবস্থা। আপনার যেগুলো লিস্টেড কোম্পানি আছে সেগুলোরও কিন্তু একটা টাইম লিমিটেশন আছে যে এতদিনের মধ্যে এসএসসিতে রিপোর্টটা সাবমিট করতে হবে। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে সেখানে শুধুমাত্র যে যে অডিটররা কাজ করছে একদম গেটম্যান হিসেবে, দারোয়ানের ভুল ত্রুটি কিন্তু হয়ে যাচ্ছে ইজ বিকজ অফ দ্য টাইম গ্যাপ। তো সেটা একটা ইস্যু। তো এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে বেসিস করে কিন্তু তাকে ডিসিশনগুলো দিতে হবে। সো মোর অফ রেশিওজ অ্যান্ড আদার্স এগুলো দেখে তাকে আগাইতে হবে। অ্যান্ড ফাইনালি ডিপেন্ড করবে বিহেভিয়ার। এখন আমরা যে যাই কথা বলি না কেন, আমরা চট করে বলে দিই যে শেয়ারের দাম তো বেড়ে গেল। ভাই, প্রথম শেয়ার আপনি খেয়াল করে দেখেন তো, বাজারে যখন একটা নতুন শেয়ার আসে, ফান্ডামেন্টাল হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট বদার, পড়ে আছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কিনো যত টাকা হয় দাম, ওয়াই? ইটস মাই বিহেভিয়ার, আই এম নট রেশনাল। আমি যদি ইটস নট রেশনাল, আই এম নট রেশনাল। যদি আপনার সাথে একটু শেয়ার করি, আমরা গত 2 দিনের আচরণ যদি দেখি, কিছু শেয়ার গত 10-15 দিন ধরে পড়ছে প্রচুর, মানে প্রতিদিনই দাম কমে যাচ্ছে, কেউ কিনছে না। কালকে কোনো একটা শেয়ার দেখলাম 64 লাখ এরকম ট্রেড হলো, বা 74 হতে পারে, আমি ঠিক ফিগারটা মনে নেই, মানে 2-3 টাকা বেড়ে গেল। আজকেও দেখলাম বেড়ে গেল। হঠাৎ করে যখন ভলিউম ইনক্রিজ করে, প্রাইস আপ হয়, সবাই কিনছে। এটা তো খারাপ অ্যাপ্রোচ। এই জন্য বলা হচ্ছে সবাই যখন গ্রিডি হয় আপনি তখন কম গ্রিডি হন, আর সবাই যখন কম গ্রিডি হয় আপনি তখন ইনভেস্টমেন্ট করেন। এটা তো মার্কেটের একটা ফান্ডামেন্টাল। এত আলোচনা হয়েছে, তিতাসের দাম কমতে কমতে 45 এর কাছাকাছি বা ওই জায়গায়, সেখান থেকে আবার একদিন কালকে 5% বেড়ে গেল, মানে বেড়ে গেল। আবার দেখি যারা সেল করছে, আমি আর দেখা অনেক বিনিয়োগকারী বিক্রি করে দিচ্ছেন, গতকালকে আবার বাই করেছেন লসে। জি নফিস ভাই, এই অবস্থায় আসলে নতুন বছর আসছে, আর এই বছরে আর কয়েকটা দিন বাকি আছে। এই নতুন বছরে যদি সব কিছু পজিটিভ হয়, যেগুলো বাংলাদেশ ব্যাংকের করণীয় আছে, সেই বিষয়গুলো পজিটিভ হলে বিক্রির প্রেশার আসলে তেমন থাকার কথা না। নতুন অনেক ব্যাংক ইনভেস্টমেন্টে যেতে পারবে ব্রোকারেজ হাউসের মাধ্যমে। তো এই অবস্থায় আসলে বিনিয়োগকারীরা কোন সেক্টরের দিকে নজর দিবেন? আপনারা তো একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি চালাচ্ছেন, সেখানে আপনাদের অ্যানালাইসিস আছে? এই মুহূর্তে যদি আমরা একটু দেখি যে বাংলাদেশের কারেন্ট যে আর্থসামাজিক এবং ডেমোগ্রাফিক ফ্যাক্টরস, তাহলে কিন্তু বাংলাদেশে এখন কিন্তু মাথাপিছু আয় অনেক একটা ভালো গ্রো হচ্ছে। প্রতি বছর জিডিপি 5.5 to 6% রেটে রিয়েল জিডিপি গ্রো করছে। এর সাথে যদি আমরা ইনফ্লেশনটা যোগ করি তাহলে দেখা যাচ্ছে নমিনাল গ্রোথটা 12 to 13% রেটে গ্রো করছে। এবং যেহেতু আমাদের মিডল ক্লাস সেক্টরটা বেড়ে যাচ্ছে, সো স্বাভাবিকভাবেই কনজিউমার সেক্টরে বিনিয়োগটা, কনজিউমার সেক্টরে আর্নিংসটা খুব বাড়বে। সো বিনিয়োগকারীরা যদি এখন চিন্তা করে যে সকল সেক্টর কনজিউমার সেক্টরে আছে, যারা কনজিউমার গুডস নিয়ে বিজনেস করে, তাদের আর্নিংসের যদি একটা গ্রোথ হয় তাহলে তারা বেনিফিটেড হতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে দেখতে হবে এই যে আমরা এক্সপেক্টেড গ্রোথ, এটা অলরেডি প্রাইসড ইন হয়ে গিয়েছে কিনা। আমরা যদি মনে করি যে গ্রোথ আছে কিন্তু এটা অলরেডি উই হ্যাভ বিন পেইড ফর দ্যাট গ্রোথ,
তাহলে কিন্তু আবার সো আমাকে গ্রোথ আছে বলেই যে একটা কোম্পানিতে ইনভেস্ট করতে হবে নট নেসেসারিলি, আমাকে দেখতে হবে যে প্রাইসের সাথে যে আর্নিংসের যে অনুপাতটা, পি রেশিও যেটা আমরা বলি, সেটা আমাকে দেখতে হবে। আরেকটা সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টরেও যদি আমরা দেখি যে আমাদের যেহেতু হেলথ কেয়ার সম্পর্কে আমাদের সচেতনতা বাড়ছে, আমাদের মাথাপিছু আয় বাড়ছে, সো মোর পিপুল উইল গেট ইনটু, তারা হয়তো মেডিসিন খাবে, তারা হয়তো এখন যারা ডাক্তারের কাছে যেত না তারা যাবে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা গ্রোথ হবে। এবং আমরা যদি দেখি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু নীতিগত পরিবর্তন এসেছে, যে কারণে কিন্তু তারা ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলো গ্রো করবে, যে কারণে আমরা হয়তো মার্কেট লিডারগুলো দেখতে পাই যে টপ 3 or 4 যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, দে উইল বি বেনিফিটেড। কিন্তু আপনি যদি বলেন ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে কোম্পানিগুলো লিস্টেড, তার প্রাইস তো মানে কম না, মানে মার্কেটের যে অন্যান্য কোম্পানিগুলো আছে সেই অনুযায়ী যদি আপনি পিও ক্যালকুলেশন করেন তাহলে তো মানে প্রাইস কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে। জি, সেটাই বলছিলাম যে আমাকে দেখতে হবে যে পি রেশিওটা কোথায়। সো যদি দেখি যে একটা কোম্পানি 15 to 16% রেটে গ্রো করছে, তাহলে তার পি রেশিও যদি 25 বা 30 এর নিচে থাকে এবং গ্রোথটা যদি আমি এক্সপেক্ট করি যে আগামী 5 থেকে 10 বছর কন্টিনিউ করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা ইজ এ গুড বাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে পিটা 35 ক্রস করে গিয়েছে বা 40 ক্রস করে গিয়েছে বা গ্রোথটা তারা সাস্টেইন করতে পারছে না, সেক্ষেত্রে ইট মাইট নট বি গুড বাই। সো আমাকে সবসময় পি রেশিও এবং গ্রোথটা, আমরা আরেকটা রেশিও দেখি পিইজি রেশিও, যে গ্রোথের সাথে পি রেশিওর যে অনুপাতটা, সেটাও আমাকে দেখতে হবে যে সেটা কেমন পারফর্ম করছে। এগেইন আমি একমত ফোরকান ভাইয়ের সাথে যে একটা সাধারণ ইনভেস্টরের পক্ষে এগুলো বোঝা ডিফিকাল্ট, সো তাদেরকে ইনস্টিটিউশনাল প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের দেশের মার্কেটের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে মোর দ্যান 80% ইনভেস্টমেন্ট হচ্ছে রিটেইল, ওয়ারাজ আপনি যদি অন্যান্য ডেভেলপ মার্কেটে দেখেন মোর দ্যান 80% ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। প্রোগ্রাম ভাই, এই যে আমরা অনেক সময় বিনিয়োগকারীদের দেখে থাকি কয়েকটি কোম্পানি নিয়ে অভিযোগ, টেক্সটাইল সেক্টরের কয়েকটি কোম্পানি বা ফার্মাসিউটিক্যাল সেক্টরের দু একটা কেমিক্যাল, এই কোম্পানিগুলো নিয়ে অভিযোগ, এবং এই কয়েকটা কোম্পানির কারণে আপনার পুরো লিস্টের যতগুলো কোম্পানি আছে তাদের ব্যাপারে একটা মানে অনাস্থা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের, যে এই যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা কি সত্য কি না। তাহলে এই কোম্পানিগুলোর ব্যাপারে যদি প্রয়োজনীয় পদক্ষেপ নিত যথাযথ কর্তৃপক্ষ, তাহলে কিন্তু বিনিয়োগকারীদের এই অনাস্থাটা থাকতো না। আর এই অবস্থায় আসলে বিনিয়োগকারীরা যে তাদের যে অ্যানুয়াল রিপোর্টটা দিচ্ছে বা যে আদার যে ইনফরমেশনগুলো দিচ্ছে, সেগুলো কতটুকু আস্থা রাখতে পারে, এবং যদি আস্থা রাখতে না পারে তাহলে বিনিয়োগকারীরা কি করবে? আচ্ছা, দেখেন যে ইনফরমেশনটা তারা দিচ্ছে, এটা তো মানে চা ছাকি না আমরা, এরকম তো ছাকনি হচ্ছে। এটা প্রথম ছাকনি হচ্ছে কোথায়? প্রাইমারি ছাকনিটা হচ্ছে অডিটরের কাছে, হ্যাঁ। দ্বিতীয় ছাকনিটা হচ্ছে যারা ইনভেস্টমেন্ট করছে তাদের কাছে। আপনি এজিএমগুলো খেয়াল করেন তো, কয়টা এজিএমে ইনভেস্টররা ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই জায়গাটায় ভুল, এটা নিয়ে ফিঙ্গার রেজ করেছে? দেখান তো আপনি। কার্যত দর্শক আছেন, আমরা একটু কথা বলে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে যাচ্ছেন? আমি ডক্টর ইসলাম বলছি চিটগাং থেকে। জি বলুন। আমি একটু আপনাদের ওপিনিয়ন চাচ্ছি। জি, ইউনাইটেড পাওয়ার একটা শেয়ার আছে, এটা এখনকার রেটে ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল হবে কিনা? জি আপনি থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন। জি দর্শক, কে বলছেন, কি জানতে যাচ্ছেন? লাইনটা কেটে গেছে। দেখেন আপনি এজিএম এর পাওয়ার কথা সেক্টর বলছেন, নিয়ে যদি একটু বলেন এজিএম এর পরে। জি ওকে। সো আপনি যখন ওই কতগুলো ছাকনি সে পার হচ্ছে, দেখেন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কাছে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাচ্ছে বড় বড় বিনিয়োগকারী যারা আছে তাদের কাছে, ইভেন স্মল ইনভেস্টারের কাছে। লেট মি মানে সি ওয়ান এক্সাম্পল, প্লিজ শো মি ওয়ান এক্সাম্পল যে দে রেজ দেয়ার ফিঙ্গার্স ইন দি এজিএম দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ রং। ঢালাওভাবে একটা কথা বলে দিলে তো হবে না। ইউ হ্যাভ টু রেজ ইউর ফিঙ্গার অ্যাজ এ রেসপন্সিবল গাই, যে এটা এই কারণে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে বিশ্বাসযোগ্য হয় না। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি সত্যিকার অর্থে আমি অ্যানালাইসিস করতে পারি, তাহলে সেখানে বিশ্বাসযোগ্যতা না থাকার যে কারণগুলো আছে সেটা একজন এক্সপার্টের পক্ষে ইজিলি ধরা সম্ভব। তাহলে যদি এই ফিঙ্গারটা রেজ না হয় তাহলে তো এখানে কোনো আপনি শুধুমাত্র সবাইকে যে ভাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ভুয়া, মালিক একটা ভুয়া ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছে, অডিটর ভুয়া সাইন করছে, এই কথাগুলো বলে তো কোনো লাভ নেই। এজিএম এ কি ব্যক্তি বিনিয়োগকারীর পক্ষে আসলে কথা বলা সম্ভব? আপনি দেখেন এখন এজিএম যেগুলো হচ্ছে বেশিরভাগ এজিএম নিয়ন্ত্রিত, এবং এই জায়গায় আসবো। একজন বিনিয়োগকারী আছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, কি জানতে যাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমি ইমান আলী, ঢাকা থেকে। জি বলুন।
আমি জানতে চাইতেছি রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং ঢাকা ইন্স্যুরেন্স এই বর্তমান রেটে রাখলে কি লাভ হবে কি? জি, আপনি লাইনে থাকুন, আপনি আমাদের সাথে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন। দর্শক, কি জানতে চাচ্ছেন? আপনার প্রশ্নটি করুন। জি, আমি মতিঝিল থেকে বলছি। জি। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে, সার্কুলারটাকে আমরা স্বাগত জানাই। আপনাদের আজকে যে টপিকসটা যে বিনিয়োগের পরামর্শ, জি আমার কথা হচ্ছে কি, এখানে আপনার যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিশেষ করে মার্চেন্ট ব্যাংক যারা আছে, জি জি তারা সাধারণ বিনিয়োগকারীদের মতো আপনার খুবই শর্ট টাইমে ট্রেডিং করছে। এখন যে ফ্যাসিলিটিস গুলো উন্মুক্ত হয়েছে, আমি আশা করব যে নতুন বছরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আপনার সাধারণ বিনিয়োগকারীদের মতো এই ধরনের ঘন ঘন ট্রেড না জি, করে আপনার পরামর্শের জন্য তারা ধন্যবাদ। যদি আমাদের সাথে investment- আরেকজন বিনিয়োগকারী আছেন। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুমিল্লা থেকে মাহবুব। আমি একটা ডিরেক্ট প্রশ্ন করতে চাই জি যে আপনার ফার্মাসিউটিক্যাল খাতের এসিআই, এটা কি আগামী 1 বছর ভালো হওয়ার সম্ভাবনা আছে কি? কোনটা? এসিআই? এসিআই, জি জি, ধন্যবাদ। জি, আপনি যদি পাওয়ার সেক্টর নিয়ে একটু বলেন। আমি এজিএমটা শেষ করি। জি, জি। আপনি যেটা বলছেন যে নিয়ন্ত্রিত, জি। নিয়ন্ত্রিত হওয়ার সুযোগটা কখন পাচ্ছে, নিয়ন্ত্রণ করছে কতজন লোক, এটা আগে আপনি দেখবেন। এজিএমে যে লোকগুলো নিয়ন্ত্রণ করে এদের সংখ্যা কিন্তু ম্যাক্সিমাম 100 বা 200। দুইটা গ্রুপ আছে, দুইটা আমরা গ্রুপ, যেটা লেটস সে জানি। হোয়াট এভার দি গ্রুপ, 2, 4, 5, কিন্তু নর্মালি যদি আপনি দেখেন 200 অথবা 100, এর বেশি কিছু না। ওই কোম্পানিতে শেয়ার হোল্ডার কতজন, তারা কি সবাই যাচ্ছে এজিএমে? মজার কাহিনী আপনি দেখবেন, যখন এজিএমের প্যাকেট দেওয়া বন্ধ করে দিছে, এখন কেউই যায় না। যে অন্তত প্রথম দিকে যখন এজিএম ছিল, পাওয়ার সেক্টর নিয়ে একজন বিনিয়োগকারী প্রশ্ন করেছেন যে ইউনাইটেড পাওয়ার নিয়ে, তো পাওয়ার আমি সেক্টর নিয়ে আসলে যদি পাওয়ার আপনি বলেন। সেক্টরে যেটা আমি বলবো যে এই সরকার আসার পর থেকে জি। পাওয়ার সেক্টরের যে ডেভেলপমেন্টের চিন্তা তারা করছে, ডেফিনেটলি পাওয়ার সেক্টর সামনের দিকে, এখন তো হচ্ছেই, সামনের দিকে আরও ভালো হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। কারণ আপনি খেয়াল করে দেখবেন, বিদেশি বিনিয়োগকারীরাও যদি সামনে আকৃষ্ট হয় আমাদের বাজারে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি, আকৃষ্ট হয়, তাহলে দুইটা সেক্টরের উপরে স্পেশালি আমার মনে হয় তারা বেশি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। একটা হলো পাওয়ার, আর একটা হলো ফার্মাসিউটিক্যালস। এটা হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন। সেক্ষেত্রে বিনিয়োগকারী হয়তো দেখে শুনে বিনিয়োগ করলে Definitely দেখে শুনে ধরে রাখতে বিনিয়োগ পারেন। করবেন, definitely. ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এবং আরেকটা এসি এর ব্যাপারে যদি ইন্স্যুরেন্স আপনাদের- সেক্টরের আপনাদের ব্যাপারটা হলো বিশ্লেষণ আমাদের কি দেশে বলেন? আপনি যখন বিনিয়োগ করবেন, আপনাকে অ্যাট দ্য সেম টাইম দেখতে হবে কর্পোরেট গভর্নেন্সটা কেমন। যেমন আমরা এজিএম এর কথা বলছি, আমরা অ্যাকাউন্টিং নাম্বারসের কথা বলছি, তো হাউ ফ্রিকোয়েন্টলি তারা নাম্বারসটা ডিসক্লোজ করছে এবং সেটার উপরে কতটা রিলাই করা যায়। এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টরটা আরও ডিফিকাল্ট, বিকজ ইন্স্যুরেন্স সেক্টরটা একটা ইম্যাচিউর অবস্থায় আছে এবং সব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু খুব ছোট কোম্পানি। সো আলটিমেটলি দেখা যায় একটা বড় ইনভেস্টর ইনভেস্ট করতে গেলে দাম অনেক বেড়ে যাচ্ছে, আবার একটা বড় ইনভেস্টর সেল করতে গেলে দাম কমে যাচ্ছে। পাচ্ছে না। তো যেগুলো একটু ছোট ক্যাপ স্টক, সেগুলোতে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে একটা সাধারণ ইনভেস্টরের পক্ষে ইজ ভেরি ডিফিকাল্ট। এক্ষেত্রে আপনাকে রিস্ক প্রিমিয়ামটা বাড়িয়ে দিতে হবে। সো আপনি যদি ভালো রিটার্ন এক্সপেক্ট করেন, সেক্ষেত্রে যে সকল কোম্পানি কর্পোরেট গভর্নেন্স একটু পোর বা যেখানে কম্পিটিশনটা বেশি, এবং ইন্স্যুরেন্স সেক্টর আমরা যদি দেখি যে এখন কিন্তু এলআইসি লাইসেন্স পেয়েছে, সো তারা হয়তো বাংলাদেশে বিজনেস করতে আসবে এবং তারা কিন্তু কম্পিট করবে উইথ দ্য লোকাল ইন্স্যুরেন্স কোম্পানি, এবং অ্যাট দ্য সেম টাইম মেট লাইফ আছে। সো এলআইসি এবং মেট লাইফ এরা হয়তো দেখা যাবে যে বেটার করবে কম্পেয়ার টু দ্য লোকাল। সেক্ষেত্রে কিন্তু এক্সিস্টিংদের একটা কম্পিটিশনটা বেড়ে যাবে। আর এসিআই ব্যাপারটা হচ্ছে, এসিআই অন আ স্ট্যান্ড অ্যালোন বেসিসে এসিআই ইজ এ ভেরি গুড কোম্পানি, বাট এসিআই যে প্রবলেমটা রয়ে গেছে সেটা হচ্ছে তাদের কনজিউমার সেক্টর নিয়ে। সো তাদের সুপার শপ ইজ নট পারফর্মিং ওয়েল। এটা প্রতি বছর একটা লস করছে, বাট গত 2 বা 3 কোয়ার্টার আমরা কিছুটা দেখেছি ভালো কিছুটা লস কমে আসছে, বাট এটা একটু সাবস্টেন্সিয়াল লেভেলে কমে না আসলে ইট উইল বি ডিফিকাল্ট। সো এটা আগামী 1 বছরে কি পারফর্ম হবে, এটা আসলে একটা ইনভেস্টর পক্ষে বলে দেওয়া খুব ডিফিকাল্ট। বাট 1 বছরে তো আমরা উই ডোন্ট এক্সপেক্ট যে কনজিউমার সেক্টর এত অ্যাকিউমুলেটেড লস এটাকে 1 বছরে কাভার করে ফেলবে। সো এখানে একটু লং টার্ম অ্যাপ্রোচ নিতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম যদি দেখেন যে প্রাইস আর্নিং রেশিও 35+, একটু হায়ার দিকে, আপনি ট্রাই করবেন টু একটু চিপ প্রাইসে কেনা। সো লেস দ্যান 30p, আই থিঙ্ক ইটস এ গুড বাই। ফরহান ভাই, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, এটা তো একদমই আপনাদের ব্যক্তিগত মতামত, এবং এখানে বিনিয়োগকারীরা আসলে এই সিদ্ধান্তের উপরে ডিসিশন নেবেন এটা আমরা আশা করছি না। তার
বিচার বিশ্লেষণ করে উনি নেবেন, এবং এই আমাদের মতামতগুলো তাদের যদি সহায়তা করে সিদ্ধান্ত নিতে, সেটা আমরা সার্থক হব। তো এই হিসাবে আমরা যে আলোচনা করছি, আমাদের এর আগেও বুধবার যে আলোচনাগুলো হয় সেখানে আমরা দেখেছি সবাই ফার্মাসিউটিক্যালস এবং আপনার এই যে কনজিউমার এই সেক্টর দুটোর উপরে জোর দেন। নাফিস ভাই যে লজিকটা বললেন, কিন্তু এর বাইরে আমরা যদি দেখি ব্যাংকের পার্টিসিপেশন সবচেয়ে বেশি, মার্কেট শেয়ার সবচেয়ে বেশি। তো ব্যাংকের অবস্থা কি আসলে, ব্যাংকিং সেক্টরের এটার প্রাইস আপ ডাউনের উপর কি ইন্ডেক্স কিন্তু অনেকখানি নির্ভর করে, এবং ব্যাংকিং সেক্টরের যে অবস্থা সেটা তো প্রকাশ আসলে পাচ্ছে না ওইভাবে। আমরা তো দেখছি যে রিপোর্টগুলো আসছে, প্রফিটে আছে, গ্রোথ আছে, এটা তো অরিজিনাল সিনারিও না ব্যাংকের। আচ্ছা, যেটা আপনি বললেন যে অরিজিনাল সিনারিও না, এটা বলা আমার পক্ষে খুব মুশকিল, কারণ আমাকে ডিপেন্ড করতে হবে যে এই রিপোর্টটা আমার কাছে আসছে অন দি বেসিস অফ দ্যাট হুইচ ইজ ডিসক্লোজড। আনডিসক্লোজ যে জায়গাগুলো থাকে বলে আপনি মনে করছেন, সেই জায়গাগুলো তো আমি জানি না। সো আমি ওইভাবে না বলি যে তার অবস্থা, বাট যেটুক ডিসক্লোজ হচ্ছে, যে অবস্থায় যে সিনারিওটা আমি দেখতে পাচ্ছি, সেটার উপরে বেসিস করেই কিন্তু আমি ইনভেস্টমেন্ট করব। ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হলো তার পেইড আপ ক্যাপিটালটা অনেক বড় সাইজ। আর আমার মার্কেটে এখন যে টার্নওভার আছে, এই টার্নওভার ব্যাংকের এত বড় ক্যাপিটালকে নিয়ে মুভ করার মতো অবস্থা কিন্তু এই টার্নওভারে নাই। ব্যাংকিং সেক্টরটাকে যদি আপনি টার্নওভারের মধ্যে নিয়ে আসতে হয়, 1000 কোটি টাকা প্লাস যদি টার্নওভার হয়, 1000 crore টাকা প্লাস যদি টার্নওভার হয়, ব্যাংকিং সেক্টরটা ডেফিনেটলি এর মধ্যে ঢুকতে বাধ্য। আর এখন যে টার্নওভারের পরিমাণ, তাতে করে ব্যাংকিং সেক্টরটাকে ইনক্লুড করা, ইনক্লুসিভ ওয়েতে ব্যাংকে নিয়ে এসে এটাকে টার্নওভার করানোর জন্য, কারণ দেখেন ওই যে কথাটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন আমাদের দেশে একেবারেই কম। আপনার পার্টিসিপেশন হলে 80% অফ দি টোটাল মার্কেটে আপনার রিটেইলার বেসিস মার্কেট। তো রিটেইলারদের পক্ষে অত বড় ক্যাপিটাল নিয়ে কাজ করা বা তার জন্য যাওয়া, সেটা কিন্তু একটা কম্পারেটিভলি একটু কঠিন হয়। তো যার কারণে ব্যাংকের ক্ষেত্রে ওইটাই একটা মূল কারণ যে মার্কেটের টার্নওভারটা, মার্কেটে যে পাবলিকের পার্টিসিপেশনটা, ইনস্টিটিউশনাল পার্টিসিপেশনটা যদি আরও না বাড়ে, সেটা ব্যাংকের জন্য ডেফিনেটলি একটা অসুবিধার কারণ বলে আমি বিশ্বাস করি। আরেকটা হলো দেখেন, ব্যাংকগুলো অ্যাটলিস্ট একটা লেভেলে ডিভিডেন্ড দেয়, একটা লেভেলে সে ডিভিডেন্ড দেয়। সো তো আমাদের বিনিয়োগকারী যারা আছেন, তাদের মুশকিলটা হলো কি জানেন, আমি আজকে 100 টাকা ইনভেস্টমেন্ট করছি, কালকে আমার 200 টাকা চাই। নো, আমাকে মার্কেটের নর্মাল রেট অফ রিটার্নটা চিন্তা করতে হবে। নর্মাল রেট অফ রিটার্নটা আমি কি দিয়ে ক্যালকুলেশন করব? রিটার্ন ক্যালকুলেশনটা করার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে রাসেল বলছিলাম। জি রাসেল আমার সাহেব, প্রশ্নটা হচ্ছে যে আমাদের মার্কেটে সাধারণত কোনো শেয়ারের ন্যাব যদি 20 টাকা হয়, তাহলে সেটা 50 টাকা পর্যন্ত কিনা ঝুঁকি মুক্ত। কিন্তু আমি একটা শেয়ার কিনেছিলাম, সেটা হচ্ছে ন্যাশনাল টিউব, 287 টাকাটা ন্যাব। তো আমি ওটা কিনেছিলাম 110 টাকা, কিন্তু এটার পি রেশিওটা বর্তমানে নেগেটিভ, কিন্তু তারপর এটা আপ করছে না, বা এই ধরনের শেয়ারগুলো কি আরো কিছুদিন হোল্ড করা আমার যৌক্তিক হবে কিনা, আমি একটু জানতে চাচ্ছি। জি ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি যেটা বলছিলাম যে নর্মাল রেট অফ রিটার্নটা করতে আপনার সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট, এফডিআর, যেসব মানে আদার দ্যান স্টক মার্কেট যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে, ওই জায়গায় ইনভেস্টমেন্ট করলে আপনি কত পান, স্টক মার্কেটে আপনি কত পাবেন। সো সে ডেফিনেটলি স্টক মার্কেটে তার চাইতে বেশি হবে, আপনি যদি বুঝে শুনে বিনিয়োগ করতে পারেন। সো ওই দৃষ্টিকোণ থেকে যদি আপনি ব্যাংকিং সেক্টরগুলোতে বিনিয়োগ করেন, আপনার নর্মাল রেট অফ রিটার্নকে ডেফিনেটলি ক্রস করবে। সো আমাদেরকেও বুঝতে হবে যে আমরা কোন জায়গায় বিনিয়োগটা করে নিয়ে আসবো। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেই সব কোম্পানিগুলো প্রচুর পরিমাণে বোনাস ইস্যু করে উইদাউট জাস্টিফিকেশনস, সেখানে কোনো বিনিয়োগকারীরই ইনভেস্টমেন্ট করা ঠিক না। কারণ বোনাস ইস্যু করার 3টা জাস্টিফিকেশানস আছে, একটা জাস্টিফিকেশানস আছে, সেটা কি, আমার এক্সপানশন, আমি এক্সপানশন করব বলে ক্যাশ টাকাটা আপনাকে না দিয়ে ওইটা আমি রেখে দিলাম। এছাড়া তো আমার বোনাস ইস্যুর আর কোনো কারণ নাই। ক্যাশ টাকা আপনাকে দিলাম না, তার মানে কি কোম্পানিতে ইনভেস্টমেন্ট হবে? ওয়েল, ধরেন ইনভেস্টমেন্ট হইলো না, তাহলে টাকাটা থাকবে কোথায়? আইদার রিসিভেবলসে অথবা ব্যাংকে। আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যদি বুঝি, তাইলে আমি খুঁজবো যে আমার এই বছর রিটেন আর্নিংস ছিল 5 কোটি টাকা, কথার কথা, এই বছর কারেন্ট ইয়ার রিটেন আর্নিংস না, কারেন্ট ইয়ার প্রফিট ছিল 5 কোটি টাকা। তাহলে এই 5 কোটি টাকা কোন কোন জায়গায় আছে, রিসিভেবলসে কত আছে, এই বছর রিসিভেবল কত বেড়েছে, মুভমেন্টটা আমি দেখব। দেখে যদি আমি দেখি তার রিসিভেবলের টাকা আছে এবং আপনার ব্যাংকেও টাকা আছে, তাহলে ব্যাংকে টাকা রাখা মানে আইডল টাকা, নন পারফর্মিং ম্যানেজমেন্ট। আর রিসিভেবলের টাকা পড়ে থাকা মানে হলো ওই সেক্টরের রিসিভেবল কালেকশন পিরিয়ড কত, সেটা যদি আমি না বুঝি, আমি যদি দেখি যে রিসিভেবল 6 মাস ধরে পড়ে থাকে কিন্তু তার নর্মাল কালেকশন পিরিয়ড হলো 3 মাস, তাহলে আমি তো ওখানে ইনভেস্টমেন্ট করতে যাওয়ার কথা না। মনে রাখবেন যে বোনাস শেয়ার একটা মরণ ফাঁদ। যদি আপনি বোনাস শেয়ারটা একটা মরণ ফাঁদ, যদি সেটার ইনভেস্টমেন্ট না হয়,
তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে বোনাস শেয়ারটা যখন দেওয়া হচ্ছে সেটা কি মালিকদের, অর্থাৎ যারা বোনাস শেয়ারটা ইস্যু করছে তারা কি ওই শেয়ারটা সেল করে বাজার থেকে তাদের ইনভেস্টমেন্টটা তুলে নেওয়ার চিন্তা, এই বিষয়টা নাকি বিনিয়োগকারীদের এটাকে দেখা উচিত? এই ন্যাবের বিষয়টিতে আসবো। একজন বিনিয়োগকারী আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিঝিল থেকে পিন্টু বলছিলাম। জি বলুন। সামনে আইটি সেক্টরে একটা শেয়ার আসা আছে, হ্যাঁ, সেই হিসেবে আইটি গুলো কেমন হতে পারে, আমি জাস্ট আপনার কাছে পরামর্শ জি চাচ্ছিলাম। ধন্যবাদ। জি, এই ন্যাবের বিষয়টি যদি বলেন, যে ন্যাবের ন্যাবের চেয়ে বিষয়টা- অনেক প্রাইস অনেক কম, এরকম অনেক কোম্পানি আছে, এবং ন্যাব 200-250 টাকা প্রাইস, 60 টাকা এরকমও আছে। ন্যাভের বিষয়টা আপনাকে দেখতে হবে যে ন্যাভটা তো এটা আসলে বুক ভ্যালু ন্যাভ, কিন্তু আমাকে সবসময় নির্ভর করতে হবে কিন্তু মার্কেট ভ্যালু ন্যাভ। এখন মার্কেট ভ্যালু ন্যাভটা কিন্তু ক্যালকুলেট করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর আ স্মল ইনভেস্টার, কারণ আমরা যখন একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখছি ওইখানে যে ন্যাভটা পাচ্ছি এটা কিন্তু বুক ভ্যালুর উপরে। এখন তার যে ফিউচার আর্নিংসটা এটা কিন্তু নির্ভর করবে অ্যাসেটটা কেমন ক্যাশ ফ্লো জেনারেট করতে পারবে, ওই বিজনেসটা এক্সেস আর্ন করছে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু ন্যাভের নিচেও কোম্পানির শেয়ার প্রাইসটা ট্রেড হতে পারে। আমরা যদি ব্যাংকিং সেক্টরে দেখি সেখানেও কিন্তু অনেকগুলো কোম্পানি ন্যাভের নিচে ট্রেড হচ্ছে, বাট ন্যাভটা তো বুক ভ্যালু। ফর এক্সাম্পল, আমার হয়তো লোন বুকের যে অ্যামাউন্টটা আছে এইটা কিছু রাইট অফ হয়তো আমি করি নাই, রিশেডিউল করেছি, সেখান থেকে কিন্তু আমার ক্যাশ ফ্লো আসছে না, কিন্তু এটা কিন্তু আমার ন্যাভে অলরেডি ইনক্লুডেড হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ন্যাভের নিচে ট্রেড হতে পারে। আবার কিছু কিছু কোম্পানি ন্যাভের উপরে ট্রেড হতে পারে, বিকজ যে সকল কোম্পানি গ্রোথ আছে। সো আপনাকে দেখতে হবে যে কোন কোম্পানিগুলোর গ্রোথ আছে এবং সেই অনুযায়ী কোম্পানিটা অ্যাপ্রোপ্রিয়েটলি প্রাইসড আছে কিনা। একটা কোম্পানি গ্রোথ আছে কিন্তু ন্যাভের নিচে ট্রেড হচ্ছে, সেক্ষেত্রে দ্যাটস এ গুড বাই। কিন্তু একটা কোম্পানির গ্রোথ নাই, ন্যাভের নিচে ট্রেড হচ্ছে, সেক্ষেত্রে ন্যাভের নিচে ট্রেড হওয়ার জাস্টিফিকেশন আছে। সো একটা কোম্পানির শেয়ার প্রাইস চিপ, দেখতে হবে চিপ হওয়ার পিছনে রিজন আছে কিনা। সামটাইমস রিজন থাকে, সামটাইমস রিজন থাকে না। আইটি সেক্টর নিয়ে একটু আসবো, তার আগে একজন দর্শক আছেন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। সালাম। ওয়ালাইকুম আসসালাম। বস, আমার প্রশ্নটা হলো গিয়ে যে কিছুদিন আগে যে রিজেন্ট ট্যাক্স আইপিওটা প্রথম দিনে ফেসবুকে, মানে ফেসবুক নিচে নামে গেছে 2-1 দিন পরে। তো এইভাবে আমরা যদি আইপিওতে যদি ক্ষতিগ্রস্ত হই, আপনাদের কি অবস্থা হবে? জি ধন্যবাদ। আপনার ফেস ভ্যালুর নিচে না, অফার প্রাইসের নিচে নেমে গেছে আইটি সেক্টর। আইটি সেক্টরে যে কোম্পানিটা আসবে সেটা একটু লো পেইড আপ কোম্পানি, অনলি 12 কোটি টাকার একটা আইপিও নিয়ে আসছেন, এবং সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকে তাদের যে দেখতে হবে যে তাদের বিজনেসটা কিসের সাথে রিলেটেড। তাদের বিজনেসটা কিন্তু ব্যাংকিং সেক্টর, এটিএম মেশিন রিলেটেড। সো এখন দেখতে হবে যে ব্যাংকিং সেক্টরে তারা এই যে এটিএম মেশিন যে ব্যবস্থাপনাটা, এটা তারা থার্ড পার্টির উপরে রিলাইটা বেশি করছে কিনা। যদি তারা এই বিজনেসটা থার্ড পার্টির উপরে মোর রিলাই করে তাহলে তারা বেশি বিজনেস পাবে, সেক্ষেত্রে কোম্পানিটার আর্নিং ভালো হতে পারে। বাট ইন রিসেন্ট টাইমসে যেটা দেখা গিয়েছে যে আইপিও শেয়ার প্রাইস গত দুইটা শেয়ার যদি আমরা দেখি, সিমটেক্স এবং রিজেন্টেক্স, এটা প্রথম দিকে নন মার্জিন করে দেওয়ার কারণে কিন্তু আগের মতো আইপিওটা অত ভালো পারফর্ম করে নাই। বাট আগেরটা কিন্তু অ্যাবনর্মাল ছিল, একটা আইপিও এসে প্রথম দিনেই 3 গুণ 4 গুণ 5 গুণ, এটাই কিন্তু অ্যাবনর্মালিটি। পুরো আইটি সেক্টর যদি বলেন, এখন যেসব কোম্পানিগুলো আছে, আমরা যদি দেখি লো পেইড আপ বলা চলে, এই কোম্পানিগুলোর কি অবস্থা, এটা একটু জানবো। একজন দর্শক আছেন দেশের বাইরে থেকে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নির্ঝর বলছিলাম কানাডা থেকে। জি বলুন। আচ্ছা, ওই আপনারা বললেন যে বোনাস শেয়ারের ব্যাপারে, জি, বোনাস শেয়ার যদি কোনো কোম্পানি ডিক্লেয়ার দেয় তাহলে একটা ডিসক্লোজার তো দিতে পারে যে এসএসসি তো রাইট শেয়ারের জন্য অনুমোদন দিচ্ছেন, এসএসসি নতুন আইপিওর জন্য অনুমোদন দিচ্ছেন, কিন্তু এই বোনাস শেয়ারের ব্যাপারে একটা ডিসক্লোজার যদি বিস্তারিত দিয়ে দেন যে এই টাকাটা কোন ফান্ডে তারা রাখবে, তাহলে তো আমার মনে হয় এটা মার্কেটের জন্য সুবিধা হয়। জি, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, আপনারা কি একটু ওই যে ইউনাইটেড এয়ার এবং ফ্যামিলি টেক্স, এই দুইটা কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে একটু আলোকপাত করবেন? আমরা তো খুব জি ধন্যবাদ। দর্শক, আসলে এই দুটি কোম্পানির ভবিষ্যৎ কি, এটা আপনারা বিভিন্ন মিডিয়ায় বারবার আলোচনা হয়েছে, এবং আপনারা যদি ইউনাইটেড এয়ারের কথা বলেন, কয়টা ফ্লাইট চলছে, তাদের কয়টা বিমান আছে, তাদের অফিস কি, আপনি চাইলেই জানতে পারেন, আপনি জেনে তারপর সিদ্ধান্ত নিন। আর ফ্যামিলি টেক্স, ফার কেমিক্যাল আর হলো আরএন স্পিনিং, এই গ্রুপ সম্পর্কে আসলে এত বেশি আলোচনা হয়েছে যে আজকে আর উত্তর দেওয়ার আমার মনে হয় দরকার নেই, আপনারা নিজেরাই বুঝতে পারেন। জি, যদি আইটি সেক্টর নিয়ে আচ্ছা বলেন। আইটি সেক্টর যেটা বোনাস ডিভিডেন্ড, আমি ওনার উত্তরটা দিয়ে দিচ্ছি। বোনাস ডিভিডেন্ড নিয়ে উনি তো খুব লেনিয়েন্ট হইতে বলেছে যে ডিসক্লোজার থাকা উচিত। আমি বলবো এসএসসির পারমিশন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করতে না দেওয়া উচিত। সিরিয়াসলি, যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার দিতে হয়, নর্মালি আমার যে কোনো ডিভিডেন্ড দিতে গেলে আমার এজিএম করলেই হয়ে যায়।
আমার মনে হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা ব্যান এখানে দিতে পারে যে যদি আমাকে বোনাস ডিভিডেন্ড দিতে হয় তার 2CC-তে সে যে কোনো কিছু করতে পারে কিন্তু। তো সেখানে একটা দেওয়া উচিত যে বোনাস ডিভিডেন্ড যদি দিতে হয় তাহলে আমার এই এসসিসির পারমিশন, বিএসসিসির পারমিশন নিয়ে দিতে হবে। আপনি জানেন এই কাজটা যদি করতে হয় তাহলে কিন্তু অনেক ম্যানিপুলেশন বাজারে কমে যাবে। আই মিন এই ধরনের অ্যাটিটিউড নিয়ে যারা মার্কেটে আসে তাদের কিন্তু কমে যাবে। এটা একটা issue। কোনো কোম্পানি, আমরা যদি বাজারে নতুন যে কোনো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পরই দেখি বোনাস এবং হিউজ বোনাস, You know, আপনি মানে so you see- বোনাস you see দিয়ে the- বোনাস শেয়ারটা বিক্রি করে চলে যাচ্ছে। এবং So you see the আবার consequence. যারা এরকম বেশি বোনাস দেয় আমরা তাদের অভিযোগ শুনি, যদিও সত্যতা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, যেটা হচ্ছে তারা বেনামে শেয়ার কিনছেন, কিনে মানে প্রাইসটা আপ করছেন, তারপর বোনাস শেয়ারটা বিক্রি করছেন, ওই বেনামে শেয়ারটাও বিক্রি করছেন। যারা সেকেন্ডারি মার্কেটে আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর যারা এই শেয়ারটা হোল্ড করে আছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে সাথে আমি বিনিয়োগকারীদেরকে একদম বিনীত অনুরোধ করব যে একটা মার্কেটে যখন প্রথম আইপিওটা আসে, যেই প্রাইসে আপনারা শেয়ারটা কিনেন, এই প্রাইসে কেন কিনেন, এটা জাস্টিফিকেশনসটা কেন খোঁজেন না? যদি সেই প্রাইসই পায় তাহলে এসিসি কেন তাকে সেই প্রাইসই দিল না? আপনারা কেন এত প্রাইস দিয়ে শেয়ারটা কেনেন? যদি সেই প্রাইসটা ওই শেয়ারটা ডিজার্ভ করতো তাহলে বিএসসিসি তো এটা পারমিশন দিত। আর আরেকটা বিষয় এখানে আমি আসলে বিনিয়োগকারীদের সাথে, অনেক বিনিয়োগকারীর সাথে একমত, আবার কিছু বিনিয়োগকারীর সাথে একমত হতে পারছি না। সেটা হচ্ছে আপনি দেখেন যে দুটো কোম্পানি সর্বশেষ তালিকাভুক্ত হলো, দুটো অফার প্রাইসের চেয়ে নিচে নেমে গেল, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। যারা আইপিওতে আবেদন করছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু যখন এটা আমান ফুডের মতো শেয়ার 110 টাকা 113 টাকা হয়ে গেল, তখনও অভিযোগ, এখনও অভিযোগ, মার্জিন যখন ছিল তখনও বিএসএসসির দোষ, নন মার্জিন করে দিল তখনও বিএসএসসির দোষ। তাহলে আসলে এই বিষয়টা কি যদি দুজনে একটু এক্ষেত্রে ইনভেস্টরদের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। যেমন স্টক ডিভিডেন্টের কথা যেটা বললেন উনি, বোনাস শেয়ার, সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু এনকারেজ করছি কোম্পানিকে বোনাস শেয়ার দিতে। কারণ একটা কোম্পানি যখন বোনাস শেয়ার দিচ্ছে, আমি কোম্পানির শেয়ার প্রাইসটা বাড়িয়ে দিচ্ছি। কারা প্রাইসটা বাড়াচ্ছে? আমরা ইনভেস্টর। আবার যখন একটা কোম্পানি কন্টিনিউয়াসলি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তাকে আমরা প্রাইস দিচ্ছি না। কিন্তু হওয়া উচিত কি, যে কোম্পানিটা রেগুলার ক্যাশ দেয়, যারা ইনভেস্টরদের সাথে তার প্রফিটটা শেয়ার করে, আমার তো তাকে বেশি প্রাইস দেওয়া উচিত। আমি কিন্তু দিচ্ছি না। সো আরেকটা জিনিস সবাই মনে করে যে বোনাস শেয়ার, এটা বোধহয় বোনাস। আসলে তো তা না। আপনি যদি একটা কোম্পানির নাম্বার অফ শেয়ার বাড়িয়ে দেন উইদাউট, এখানে তো কোম্পানির আসলে কোনো ভ্যালু চেঞ্জ হয় নাই, কোম্পানির ক্যাশ ফ্লো জেনারেশন ক্ষমতা বাড়ে নাই, সেক্ষেত্রে কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাডজাস্টেড হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের ইনভেস্টরদের লিটারেসির অনেক অভাব আছে। সো আমরা কিন্তু ঢালাওভাবে যদি কোম্পানিকে মানে দোষারোপ করি সেক্ষেত্রেও হবে না, আমারও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। এখন আমি যদি ডিভিডেন্ড ঘোষণা করি, এটা তো একটা বোর্ড অফ ডাইরেক্টরস একটা প্রস্তাব দেয়, যেটা ফোরকান ভাই বললেন যে ইনভেস্টরদের দায়িত্ব কি, তারা এজিএমে যে কেন অপোজ করছে না। সো সব ইনভেস্টররাই তো যাওয়া উচিত যে আমরা তো স্টক ডিভিডেন্ড চাই না, আমরা ক্যাশ ডিভিডেন্ড চাই। আপনারা কেন স্টক ডিভিডেন্ড দিচ্ছেন? আপনারা এই টাকাটা কি আমি যেখানে ইনভেস্ট করতে পারবো, আমি যে রিটার্ন টার্ন করতে পারবো, আপনি কি আপনার বিজনেসে এর চেয়ে বেশি রিটার্ন দিতে পারবেন? কিভাবে দিবেন? জাস্টিফিকেশন করেন। সো এটা কিন্তু ইনভেস্টরদেরকে বুঝতে হবে হোয়াট দেয়ার রাইটস। আমি যদি আমার রাইটস, কারণ আমি কিন্তু যখন একটা কোম্পানির স্টক কিনছি আমি একটা মালিক। আমি যদি একটা কোম্পানি প্রতিষ্ঠান চালাই, আপনি যদি মালিক হয়ে থাকেন, আপনি আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করবেন যে আপনি কি করছেন। সো যখন আমরা স্টক মার্কেট আসি, এটা আমার কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করা সম্ভব না, বাট যখন এজিএম হয় তখন কিন্তু ইনভেস্টর হ্যাজ দ্য অপরচুনিটি। সো এই যে মাস পিপল, তাদের কিন্তু উচিত এজিএমে যাওয়া, তাদের কোয়েশ্চেনগুলোকে রেইজ করা, কিন্তু সেটা তারা করেন না। বা যখন কোয়ার্টারলি ডিসক্লোজার হচ্ছে, তারা কিন্তু কোম্পানিতে ফোন করতে পারেন। কোম্পানির ইনভেস্টর রিলেশন ডিপার্টমেন্ট থাকে, অনেক কোম্পানি থাকে না, আই নো, বাট ব্যাপারটা হচ্ছে যখন কোম্পানি দেখবে যে কন্টিনিউয়াসলি ফোন আসছে, তখন কিন্তু তারা দেখবে যে দেয়ার ইজ এ নিড ফর ইনভেস্টর রিলেশন ডিপার্টমেন্ট। এভাবেই কিন্তু গ্রো করবে। সো ইনভেস্টরদের কিন্তু অনেক দায়িত্ব আছে। আমি মালিক, আমার অনেক দায়িত্ব আছে, কারণ আমি ওখানে টাকা ইনভেস্ট করেছি। জি, আইপিওর ব্যাপারটা যদি বলেন যে এই মার্জিন নন মার্জিন এবং ঢালাও অভিযোগ, না, এই অভিযোগটা আমার কাছে কোনো সত্যতা মনে হয় না। আমি যেটা আপনাকে বলবো যে অফার প্রাইসের নিচে যেটা নেমে গিয়েছে, আপনি যেটা বললেন, জি দেখেন বাজারে যখন একটা শেয়ার আসছে তখন আপনি অনেক বেশি প্রাইস দিয়ে শেয়ারটা কিনছেন, এটা যেমন আপনার দায়িত্ব। আবার অফার প্রাইসের নিচে যখন নেমে যাচ্ছে, আপনি কেন কিনছেন না আস্ক ইউ, যে এটা তো কেউ একজন কিনছে, কেউ একজন প্রাইস দিচ্ছে বলেই বাড়ছে, আর কেউ একজন প্রাইস দিচ্ছে না বলেই কমছে, তাই তো? কিন্তু যারা ধরেন এখন যদি আপনার রিজেন্ট টেক্সটাইল যেটা সর্বশেষ আসলো, সেটা যদি 20 টাকা এই আশেপাশে ট্রেড হচ্ছে, তো 25 টাকা যারা আইপিওতে পেয়েছে, 20 টাকা, এটা 5 টাকা লস। কিন্তু যে 10 টাকায় পেয়ে 70 টাকায় বিক্রি করেছে, সে 5 টাকা লস নিতে পারবে না। এক্স্যাক্টলি, আমি মানে আইপিওতে যারা আবেদন করবে সবাই মুনাফা পাবে, এটা এই মানসিকতা থেকে বের, ওই কথা আমি বারবার যেটা বলার চেষ্টা করেছি যে
আমাদের গ্রিডি হলে হবে না, আমাদেরকে রিজনেবল প্রফিটের চিন্তা করতে হবে। গ্রিডি প্রফিট যদি চিন্তা করি আমরা, তাহলে শেয়ার বাজারে লস করার সম্ভাবনাই বেশি। রিজনেবল প্রফিট, রিজনেবল মানসিকতা নিয়ে যদি আমরা মুভ করি, বাজারে লস করার কিছু না, কারণ শেয়ার বাজার ইজ সাচ এ মার্কেট, এখানে লাভ লস থাকবে কিন্তু অ্যাভারেজে প্রফিট হওয়ারই কথা, এবং সেটা কিন্তু নর্মাল রেট অফ রিটার্ন থেকে বেশি হওয়ারই কথা। এবং সেই ক্ষেত্রে আপনাকে লজিক্যাল অ্যাপ্রোচে যেতে হবে। লজিক্যাল অ্যাপ্রোচ ছাড়া আপনার কোনো গন্তব্য নাই, আপনাকে যেতেই হবে লজিক্যাল অ্যাপ্রোচে। কিন্তু আমরা এই বাজারে আরেকটি বিষয় দেখে থাকি যে মানে যতই আপনারা বলছেন বিএসসি চেষ্টা করছে, 2 স্টক এক্সচেঞ্জ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, কিন্তু যখন যে শেয়ার বাড়ে সেটার পিছনেই সবাই দৌড়ে। এখন দেখেন, এইটা যদি আপনি বলেন যারা কথা বলেন, হয়তো আপনাদের সম্পৃক্ততা নেই বাজারে, কিন্তু যাদের সম্পৃক্ততা আছে, যারা আমাদের এখানে আসেন, বিভিন্ন টেলিভিশনে যান, সেমিনার করেন, তারা নিজেরাও এই কাজটা করেন, কারণ তারা বাধ্য হন। তারা ভালো শেয়ার ধরে রাখলে দেখা যাচ্ছে যে কিছু হচ্ছে না। মানে এইটা ফোরখান ভাই আপনি হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা বলে লাস্ট 10 বছরের আমি তাই না। এগ্রিড। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সামনে 10 টাকা পড়ে আছে, এটা ধরার চেষ্টা আমি করবো, এটাই স্বাভাবিক। কিন্তু সেই 10 টাকা যদি মরিচিকা হয় তাহলে আমি কি করব? এখন বুঝতে হবে যে আমার সামনে যে শেয়ারের প্রাইসটা বাড়ছে, বাড়ার কারণটা কি সেটা আমাকে জানতে হবে। আইদার কোম্পানির গ্রোথ থাকতে হবে, অথবা কোম্পানির মানে গ্রোথ সেলস গ্রোথ হোক, অথবা কোম্পানির এক্সপানশন থাকতে হবে, যেটা ফিউচার ক্যাশ ফ্লো জেনারেট করবে অনেক বেশি পরিমাণে। এই ইনফরমেশনটা না জেনে শুধু বাজারের শেয়ার বাড়ছে এটার উপরে বেসিস করে যদি ভাই শেয়ারটা আমি কিনি, এই দায়িত্ব তো ভাই আমি না দিতে পারবো কোম্পানিকে, না দিতে পারবো বিএসসিকে, না দিতে পারবো স্টক এক্সচেঞ্জকে, না দিতে পারবো অডিটরকে, কাউকে আমি দিতে পারবো না। এই দায়িত্ব আমার, কারণ মাল আমি কিনবো, বাজারের পচা মাছটা কিনবো না রুই মাছ তাজাটা কিনবো না জিতা মাছটা কিনবো, সেটা কিন্তু আমার ব্যাপার। সো এই দৃষ্টিকোণ থেকে আপনি যত কথাই বলেন না কেন, যারা পিছনে দৌড়াচ্ছে বুঝতে হবে যে আমি দৌড়াচ্ছি কেন, আমি তো একটা গোলকে লক্ষ্য করে দৌড়াচ্ছি, আমি কি পৌঁছতে পারবো নাকি সামনে হোঁচট খেয়ে পড়ে যাবে, ভাই এটা দেখতেই হবে। এইটা আসলে কারো দোষ দিয়ে লাভ নাই। বরং আপনি দেখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেই ভূমিকাগুলো এখন পর্যন্ত নিয়েছে তার প্রত্যেকটাকে আমি খুব পজিটিভলি দেখতে চাই। যেমন আপনার দেখেন এই যে পুঁজিবাজার ট্রাইব্যুনাল, এটা হওয়াতে কিন্তু আপনার কিছু লোক কিন্তু একটু শেকি হয়ে উঠছে যে ভাই আমার জেলে যেতে হবে, ভাই আমার এই করতে হবে, এসে করতে হবে, এই যে একটা ভয় তৈরি হয়েছে, এটা কিন্তু একটা বিশাল কন্ট্রিবিউশন টু দি মার্কেট। এখন এটাকে যদি প্রপারলি এক্সিকিউট করা হয়, এটাকে যদি মিসজাজমেন্ট করা না যায়, তাহলে কিন্তু দেখবেন বাজারের অনেক রেগুলেশন তৈরি হবে। এবং এই যে বোনাস শেয়ার ইস্যুর কথা বলেন, বা এই যে আপনার বাজারে শেয়ার প্রাইস হুট করে বেড়ে যাওয়ার কথা বলেন, বাট এখানে একটা কথা আমি যেটা বলতে চাই, যে বাজারে একটা শেয়ারের প্রাইস বাড়ছে ডাজ নট মিন তার ট্রেডটাকে অফ করে দিতে হবে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি। ইটস বিকজ প্রাইস তো আমি দিচ্ছি, আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব কিন্তু বাজারকে কন্ট্রোল করা নয়, বাজারকে রেগুলেট করা। কন্ট্রোল আর রেগুলেশন যেটার মধ্যে বিএসসির মানে একসময় বিএসসির প্রতি মানুষের মানে বিনিয়োগকারীদের ঢালাও অভিযোগ ছিল, কিন্তু এখন অনেক কমে গেছে। এবং কিন্তু অভিযোগটা আসলে বিএসসির উপরই যাচ্ছে। যখন কোনো শেয়ারের প্রাইস আপ হচ্ছে, কেউ কিনছে, তার ব্যক্তি স্বাধীনতা আছে শেয়ার কেনার, এবং কোন দামে কিনবেন সেটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ডিএসসি সিএসসির থেকে এই ব্যাপারে অভিযোগ আনা হচ্ছে, ফোন করা হচ্ছে। আগে চিঠি দেওয়া হতো, তথ্য নেওয়া হতো, বিও অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম নেওয়া হতো, এখন তাও হচ্ছে। তবে যেটা আমাদের এই কারণে হোক, বিভিন্ন মিডিয়ার চাপ হোক, বা বিএসসিসির একটু উদ্যোগ হোক, তারা কোনো শেয়ার বাড়লে এখন আর সেই ইটা দিচ্ছেন না। মানে হাস্যকর একটা তথ্য, কোম্পানি জানিয়েছে কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নেই, এটা যেমন তারা বন্ধ করেছে, কিন্তু ডিএসসি থেকে এখন ফোন করা হচ্ছে, সার্ভিলেন্স ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলা হচ্ছে আপনি এই শেয়ার কেন কিনছেন। এইটা আসলে ডিএসসি বা সিএসসির অধিকার আছে কিনা, তা আইন কি বলে? না, আইনে হয়তো এরকম কোনো স্পেসিফিকেশন আছে কিনা আমার জানা নাই। তবে আমি যেটা বুঝি সেটা হলো আমি কোন শেয়ারটা কোন প্রাইসে কিনবো সেটা আমার সম্পূর্ণ স্বাধীন, বাট দ্যার ইজ এ রেগুলেশন যে আমি সিরিজ ট্রেডিং করছি কিনা, সিরিজ ট্রেডিংয়ের মধ্য দিয়ে আমি শেয়ারটার বাজারে প্রাইসটাকে ম্যানিপুলেট করছি কিনা, সেটার জন্য কিন্তু বিএসসিসির কমপ্লায়েন্স আছে। কিন্তু যেটা আপনি বললেন ফোন করে বলাটা, আনঅফিসিয়ালি এটা করতে, অফিসিয়ালি তো বাই ফোনের কোনো সূত্র নাই, আর ফোনটা রেকর্ডও হচ্ছে না বা এটা বোধ হয় কতটুকু, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই আইদার মেইল, কারণ এখন মেইল তো ফোনের চাইতে বেশি ইম্পর্টেন্ট, যদি মেইল করে দেওয়া হয় অথবা একটা চিঠি দিয়ে দেওয়া হয়, মেইল মুহূর্তের মধ্যে ফোনের থেকেও মোটামুটি ফাস্ট আপনি পেয়ে যাচ্ছেন সাথে সাথেই। তো সেটা যদি করে দেয় তাইলে অন্তত বোঝা যাচ্ছে যে তাদের রেগুলেশনগুলো। এখন ফোনে করাটাও কিন্তু আরেকটা অন্যায়। এখন যদি আপনি ফোন করে না করেন যে আপনি এটা করছেন কেন, তাহলে এটাও কিন্তু এক ধরনের অন্যায় মাত্রায় পড়ে যায়। আমি নাফিস ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, তো আপনারা তো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি চালাচ্ছেন, এই জায়গায় আপনারা আইনের অনেক বিষয়গুলো জানতে হয়, বা আপনাদের হয়তো জানা আছে কিনা, যে
স্টক এক্সচেঞ্জ প্রাইস নির্ধারণ করতে পারে কিনা, প্রাইস আপ হচ্ছে আপনি স্টপ করে দিবেন, আপনি প্রাইস কমে যাচ্ছে আপনি স্টপ করবেন না, মানে কোনো একটা তো পলিসি থাকা উচিত। ডেইলি ট্রেডের জন্য তো আমার একটা সার্কিট ব্রেকার প্রতিদিন আছে, তো তাহলে আপনার উইদিন দ্য সার্কিট ব্রেকার এটা হবে। বাট সামটাইমস দেখা যায় যে যদি কোনো স্টকে ম্যানিপুলেশন হয় সেক্ষেত্রে কিন্তু এসএসসি সার্ভেইলেন্স টিম আছে, ডিএসসিতেও সার্ভেইলেন্স আছে, সেক্ষেত্রে তারা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ডিসিশনটা নিতে পারেন আর কি, বাট উইদিন দ্য প্রাইস লিমিট। বাট আমরা যখন বাই করি আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে যে ক্লোজ প্রাইসটা ছিল ওখান থেকে যত কম প্রাইসে কেনা যায়, বিকজ আমি যত কম প্রাইসে কিনতে পারবো আমি তো ততই লাভবান হব। সো দেয়ার ইজ নো পয়েন্ট যে আমি অনেক প্রাইস বাড়িয়ে কিনবো। সো কেউ যদি ম্যানিপুলেশনের উদ্দেশ্যে করে সেক্ষেত্রে তো রেগুলেটর বিএসসিসি আছে এবং তারা খুব রিসেন্টলি অনেক কয়েকটি রেগুলেশন এনেছেন যেখানে তারা যেগুলো সাধুবাদ জানানোর মতো। ইনফ্যাক্ট আমরা বোনাস শেয়ার নিয়ে কথা বলছিলাম, খুব রিসেন্টলি রেগুলেশন এসেছে যে বোনাস শেয়ারের মাধ্যমে যে শেয়ারটা আসবে নতুন, এইটা কিন্তু একটা লক ইন পিরিয়ড আছে, তারপরে আপনি বিক্রি করতে পারবেন। সো রেগুলেটরের কাজ হচ্ছে টু গিভ ফেয়ার প্লে। সো আপনি ওই ফেয়ার গ্রাউন্ডের মধ্যে আপনি প্রপার ডিসিশনগুলো আপনি নেবেন। জি ফুরকান ভাই, একদম শেষ পর্যায়ে যদি এই অবস্থায় বললেন যে নতুন বছরে বিনিয়োগকারীদের যে ভাবনা যেগুলো থাকা উচিত, বিনিয়োগকারীদের সচেতনতা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই বিষয়টা যদি আপনি বলেন। আমি আসলে নতুন বছরের জন্য একটা জিনিসই বলবো, সেটা হলো স্টক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য বেশ কিছু প্রোগ্রাম এখানে করে, বাট আমি জানি না কারণ ওই রকম একটা প্রোগ্রামে কি দেয়া হয় আমি জানি না। তবে একটা জায়গায় বোধহয় খুব ভালোভাবে অ্যাড্রেস করা উচিত, যেটা হয়তো এখনও হচ্ছে আমি জানি না, আমার নলেজ জানা, যদি না হয়ে থাকে বিহেভিয়ারাল ফাইন্যান্স, অর্থাৎ একজন পুঁজিবাজারে একজন বিনিয়োগকারীর বিহেভিয়ারটা কিভাবে বাজারের প্রাইসটাকে উঠানামা করে এবং তার বিহেভিয়ার দিয়ে বাজারটা কিভাবে ইফেক্ট হয়, এই জায়গাটা যদি আপনার ইনভেস্টরদেরকে খুব ভালোভাবে একটা মানে বোঝানো যায়, আমার মনে হয় পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী আছে তাদের বিহেভিয়ারে চেঞ্জ আসবে এবং প্রাইসটা জাস্টিফাইড হবে। জি ফুরকান ভাই এবং নাফিস ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা আমাদের মতামত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনি এখানে অর্থ লগ্নি করবেন, আপনি আপনার নিজের সিদ্ধান্ত নেবেন, আপনি আপনার বিশ্লেষণ করবেন, আপনি পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে আপনি সিদ্ধান্ত নেবেন। আমাদের মতামতের উপরে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না, এটাই আমরা আশা করি, এবং এই আপনার নিজের সিদ্ধান্ত নিয়ে আপনি নতুন বছরে মুনাফা করবেন, এই ভালো পুঁজিবাজার হবে এই আশা রেখে শেষ করছি। আগামীকালকে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।